আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে প্রবলেম 5 সলভ করবো ইনশাআল্লাহ। প্রবলেম 5-এ কি বলছে আমরা কোশ্চেনটা আগে পড়ে নেই। হ্যাঁ, দ্য ব্যালেন্স শিট অফ XYZ কোম্পানি ইজ গিভেন বিলো। XYZ কোম্পানির ব্যালেন্স শিটটা নিচে দেওয়া আছে। XYZ কোম্পানির ব্যালেন্স শিটটা নিচে দেওয়া আছে। ব্যালেন্স শিটে কি থাকে? ব্যালেন্স শিটে একটা কোম্পানির সম্পদ এবং দায়গুলো দেওয়া থাকে। তাহলে XYZ কোম্পানি সম্পদ এবং দায়গুলো নিম্নোক্ত রূপ। এখানে লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল সাইডটা খেয়াল করো। লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল সাইডে এখানে কমন শেয়ার আছে 1,50,000 টাকা। কমন শেয়ার মানে সাধারণ শেয়ার। প্রিফারেন্স শেয়ার আছে 50,000 টাকা। প্রিফারেন্স শেয়ার মানে অগ্রাধিকার শেয়ার। রিজার্ভ সঞ্চিতি আছে 20,000 টাকা। রিজার্ভ মানে সঞ্চিতি। আনডিস্ট্রিবিউটেড প্রফিট অবন্টিত লভ্যাংশ আছে 20,000 টাকা। এই যে কমন শেয়ার, প্রিফারেন্স শেয়ার, রিজার্ভ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট, কমন শেয়ার, রিজার্ভ, প্রিফারেন্স শেয়ার, আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এগুলো হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড। এগুলা শেয়ার হোল্ডার ফান্ড, ইকুইটি ফান্ড বা প্রোপাইটার্স ফান্ড, যেটাই বলো না কেন নাম একটাই, শেয়ার হোল্ডার ফান্ড, প্রোপাইটার্স ফান্ড বা ইকুইটি ফান্ড। কমন শেয়ার, প্রিফারেন্স শেয়ার, রিজার্ভ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এই চারটা মুখস্থ করে নিবা। শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি ফান্ড বলতে মূলত এই চারটা আইটেমই আসে। কমন শেয়ার, প্রিফারেন্স শেয়ার, রিজার্ভ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এগুলো হচ্ছে তোমার শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি ফান্ড বা তোমার হচ্ছে প্রোপাইটার্স ফান্ড, একই কথা। হ্যাঁ, এরপরে ডেপ্ট দেওয়া আছে। ডেপ্ট এটা হচ্ছে তোমার ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিস। ডেপ্ট হচ্ছে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিস। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করব। ডেপ্ট এটা লং টার্ম লাইবিলিটি। ডেপ্ট ঋণ, এটা লং টার্ম লাইবিলিটি। ডেপ্ট বন্ড, এগুলো একই কথা। হ্যাঁ, ডেপ্টের যে কাজ, বন্ডের কিন্তু ওই একই কাজ। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, বিভিন্ন পাওনাদার, এটা কারেন্ট লাইবিলিটি। এক্সপেন্স পেয়েবল, পদেয় খরচ, এটাও কারেন্ট লাইবিলিটি। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটাও কারেন্ট লাইবিলিটি। অ্যাকাউন্ট পেয়েবল, এক্সপেন্স পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, এগুলো কি? এগুলো সব কারেন্ট লাইবিলিটি বা চলতি দায়। তাহলে আমাদের কারেন্ট লাইবিলিটি কয় টাকা হিসাব করো তো? অ্যাকাউন্টস পেয়েবল 10,000 টাকা, এক্সপেন্স পেয়েবল 5,000, ব্যাংক ওভারড্রাফট 15,000, টোটাল কারেন্ট লাইবিলিটি হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, এইভাবে টোটাল কারেন্ট লাইবিলিটি হচ্ছে 10, 5, 15 আর 15, 30,000 টাকা। এভাবে আমাদের টোটাল লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল হচ্ছে 3,20,000 টাকা। এখানে অ্যাসেট পাশে চলে আসো। ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 2,50,000 টাকা। এরপরে প্রিলিমিনারি এক্সপেন্স আছে। এই প্রিলিমিনারি এক্সপেন্স একটা ফিক্সড সুয়াস অ্যাসেট বা ভুয়া সম্পদ। প্রিলিমিনারি এক্সপেন্স একটা ফিক্সড সুয়াস অ্যাসেট বা ভুয়া সম্পদ। প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে এইটা শেয়ার হোল্ডার ফান্ড থেকে বাদ দিতে হয়, আবার টোটাল অ্যাসেট থেকে বাদ দিতে হয়। মানে যেসব সূত্রে বা যেখানে যেখানে তোমার শেয়ার হোল্ডার ফান্ড লাগবে বা তোমার হচ্ছে টোটাল অ্যাসেট লাগবে, এই শেয়ার হোল্ডার ফান্ড থেকে প্রিলিমিনারি এক্সপেন্সটা বাদ দিতে হয়। আবার হচ্ছে টোটাল অ্যাসেট থেকেও কি করতে হয়? প্রিলিমিনারি এক্সপেন্স, প্রাথমিক খরচটা বাদ দিতে হয়। কারণ এটা শেয়ার হোল্ডার, কারণ এটা একটা ফিক্সড সুয়াস অ্যাসেট বা অলিক বা ভুয়া সম্পদ। এই ফিক্সড সুয়াস অ্যাসেট গুলো শেয়ার হোল্ডার ফান্ড থেকেও বাদ দিতে হয়, টোটাল অ্যাসেট থেকেও বাদ দিতে হয়। তাহলে আমরা প্রিলিমিনারি এক্সপেন্সটা শেয়ার হোল্ডার ফান্ড থেকেও বাদ দিব, টোটাল অ্যাসেট থেকেও বাদ দিব। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, বিবিধ দেনাদার, এটা কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি মজুদ, এটা কারেন্ট অ্যাসেট। রেভিনিউ রিসিভেবল, প্রাপ্য আয়, রেভিনিউ রিসিভেবল, প্রাপ্য আয়, এটাও কারেন্ট অ্যাসেট। এরপরে প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ, এটাও কারেন্ট অ্যাসেট। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট দেওয়া আছে চারটা: অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, রেভিনিউ রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স। আচ্ছা, টোটাল অ্যাসেট কত টাকা? টোটাল অ্যাসেট 3,20,000 টাকা। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্সটা কি করব? এই শেয়ার হোল্ডার ফান্ড থেকে প্রিলিমিনারি এক্সপেন্সটা বাদ দিয়ে দিব। আবার এই টোটাল অ্যাসেট থেকেও প্রিলিমিনারি এক্সপেন্সটা কি করব? বাদ দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমাদের কি ক্যালকুলেট করতে বলছে? কারেন্ট রেশিও, চলতি অনুপাত, লিকুইডিটি রেশিও, তড়িৎ অনুপাত, প্রোপাইটারি রেশিও, মালিকানা অনুপাত, ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, মূলধন কাঠামো অনুপাত, ডেপ্ট ইকুইটি রেশিও, রিল মালিকানা অনুপাত, অ্যাসেট ইকুইটি রেশিও, সম্পত্তি মালিকানা অনুপাত, ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, মজুদ কার্যকারী মূলধন অনুপাত। তাহলে অনেকগুলো রেশিও বের করতে বলছে। আমরা আগে
শুরুতে কি করব, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি আর শেয়ার হোল্ডার ফান্ড, আমার যেটা 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 সূত্রে প্রয়োজন আর কি, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস এবং শেয়ার হোল্ডার ফান্ড কত টাকা, এইটা আগে আমরা বের করে নিব। ঠিক আছে, শেয়ার হোল্ডার ফান্ড, হ্যাঁ এটা লাগবে। এই প্রোপাইটারি রেশিও, ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, এগুলোতে শেয়ার হোল্ডার ফান্ড লাগবে। তাহলে আমরা শুরুতে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস এবং শেয়ার হোল্ডার ফান্ড কত টাকা সেটা আগে বের করে নেই। এখন আমি অঙ্কটা শুরু করতেছি। আমি বোর্ডে অঙ্ক করানোর সময় শীটটা সামনে রাখবা, তাহলে ক্লাস ভালো বুঝবা। শীট ফটোকপি করে সামনে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়, সেটা পসিবল না হলে বাসার অন্য কারো ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারে শীটের পিডিএফটা ওপেন রেখে তারপরে ক্লাস করবা, তাহলে ক্লাস ভালো বুঝবা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস কত টাকা এটা বের করে নেই। ঠিক আছে, প্রবলেম 5। Here current asset equal to কারেন্ট অ্যাসেট গুলো কি কি, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, শর্টে লিখি, হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল। তোমরা আবার পরীক্ষার খাতায় এরকম এ আর শর্ট ফর্ম ইউজ করো না, তাহলে মার্কসও কিন্তু ওই শর্ট ফর্মেই দিবে। অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, রেভিনিউ রিসিভেবল, আর আর রেভিনিউ রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কয় টাকা দেওয়া আছে, 30,000 টাকা দেওয়া আছে। ইনভেন্টরি দেওয়া আছে 20,000 টাকা। রেভিনিউ রিসিভেবল দেওয়া আছে 9,000। প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ দেওয়া আছে 1,000। টোটাল কারেন্ট অ্যাসেট কয় টাকা, টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 60,000 টাকা। এরপর হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস কি কি, অ্যাকাউন্টস পেয়েবল, এক্সপেন্স পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, এক্সপেন্স পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট। অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে কত, 10,000 টাকা, বিবিধ পাওনাদার 10,000। এক্সপেন্স পেয়েবল দেওয়া আছে 5,000। ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 15,000। এভাবে টোটাল কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 30,000 টাকা। এরপর আমরা শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি ফান্ড বা প্রোপাইটার্স ফান্ড, এগুলো একই কথা। শেয়ার হোল্ডার ফান্ড, প্রোপাইটার্স ফান্ড বা ইকুইটি ফান্ড, এগুলো একই কথা। আমি সূত্রে তোমাদের অবলিক দিয়ে লিখে দিছিলাম। শেয়ার হোল্ডার ফান্ডের আইটেম 4টা দেওয়া আছে, কমন শেয়ার, প্রিফারেন্স শেয়ার। কমন শেয়ার হচ্ছে সাধারণ শেয়ার, প্রিফারেন্স শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার, রিজার্ভ মানে সঞ্চিতি, আনডিস্ট্রিবিউটেড প্রফিট অবন্টিত লভ্যাংশ। এগুলো সবই আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এগুলো সবই শেয়ার হোল্ডার ফান্ডের অংশ। শেয়ার হোল্ডার ফান্ড বলতে মূলত তোমরা এই আইটেমগুলোই পাবা। এখন অঙ্কের মধ্যে যদি কোনো ফিক্সিসিয়াস অ্যাসেট, অলিক বা ভুয়া সম্পদ থাকে, তাহলে শেয়ার হোল্ডার ফান্ড থেকে বাদ দিতে হয়।
তাহলে আমরা একবারেই বাদ দিয়ে যাই, তাহলে আমাকে বারবার বাদ দিতে হবে না। এখান থেকে আমরা ফিক্সিসিউয়াস অ্যাসেট ভুয়া সম্পদ প্রিলিমিনারি এক্সপেন্স আছে অঙ্কে 10,000 টাকা। এটা বাদ দিয়ে দিব। তাহলে কমন শেয়ার আছে 1,50,000, প্রিফারেন্স শেয়ার আছে 50,000, রিজার্ভ আছে 20,000, আনডিস্ট্রিবিউটেড প্রফিট আছে 20,000। প্রিলিমিনারি এক্সপেন্সটা কি করবা? প্রিলিমিনারি এক্সপেন্সটা শেয়ার হোল্ডার ফান্ড থেকে বাদ দিয়ে দিবা। তাহলে এখানে শেয়ার হোল্ডার ফান্ড কয় টাকা আসবে? 1,50,000 আর 50, 2,40,000 মাইনাস 10, 2,30,000 টাকা। প্রিলিমিনারি এক্সপেন্সটা আমরা একবারে বাদ দিয়ে দিচ্ছি। প্রিলিমিনারি এক্সপেন্স কিন্তু বাদ দেওয়া হয়েছে, আবার সূত্রের মধ্যে যায় প্রিলিমিনারি এক্সপেন্স বাদ দিও না। শেয়ার হোল্ডার ফান্ড নির্ণয় করার সময় আমরা কিন্তু অলরেডি প্রিলিমিনারি এক্সপেন্সটা বাদ দিয়ে দিছি, আবার সূত্রের মধ্যে গিয়ে বাদ দিও না। তাহলে আমার যা যা লাগবে আমি বের করে নিলাম। আমাদের কারেন্ট অ্যাসেট 60,000 টাকা, তাহলে এখানে কারেন্ট লায়াবিলিটিস 30,000 টাকা, শেয়ার হোল্ডার ফান্ড 2,30,000 টাকা। এবার আমরা সূত্রে যেতে পারবো। বোর্ডটা মুছে দেই। আচ্ছা, আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কি? প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কারেন্ট রেশিও, চলতি অনুপাত। কারেন্ট রেশিও বের করার সূত্র কি? কারেন্ট রেশিও বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আচ্ছা, কারেন্ট অ্যাসেট আমাদের অঙ্কে কয় টাকা দেওয়া আছে? আমরা তো বের করলাম একটু আগে, তাই না? কারেন্ট অ্যাসেট বের করছি 60,000 টাকা। আর কারেন্ট লায়াবিলিটিস বের করছি কত? কারেন্ট লায়াবিলিটিস বের করছিলাম 30,000। তাহলে এখানে রেজাল্ট কত আসবে? 60,000 ভাগ 30,000। তাহলে রেজাল্ট আসবে 2:1। রেজাল্ট আসবে 2:1। এরপরে বি, লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও বের করার সূত্র কি? লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই লিকুইড লায়াবিলিটিস। লিকুইডিটি রেশিও বের করার সূত্র হচ্ছে লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই লিকুইড লায়াবিলিটিস। লিকুইড অ্যাসেট কিভাবে বের করবা? লিকুইড অ্যাসেট বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি আর প্রিপেইড এক্সপেন্স বাদ দিতে হবে। কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি আর প্রিপেইড এক্সপেন্স বাদ দিতে হবে। আর লিকুইড লায়াবিলিটি কিভাবে পাবা?
কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হবে। তাহলে মানগুলা বসাও। কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ 60,000 টাকা বের করছি আমরা। ইনভেন্টরি অঙ্কের মধ্যে দেওয়া আছে 20,000, আর প্রিপেড এক্সপেন্স অগ্রিম খরচ দেওয়া আছে 1,000, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস বের করছি আমরা 30,000। ব্যাংক ওভারড্রাফট অঙ্কের মধ্যে আছে 15,000, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 15,000, তাহলে 39,000 ডিভাইডেড বাই 15,000, তাই না? রেশিও আসবে এটা 2.6 ইস্টু কি ইস্টু 1। তাহলে আমরা কারেন্ট রেশিও এবং লিকুইডিটি রেশিও বের করে ফেললাম। এরপরে প্রোপ্রাইটারি রেশিও, ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও। প্রোপ্রাইটারি রেশিও সে মালিকানা অনুপাত। প্রোপ্রাইটারি রেশিও বের করার সূত্র হচ্ছে প্রোপ্রাইটরস ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড। প্রোপ্রাইটারি রেশিও বের করার সূত্র হচ্ছে প্রোপ্রাইটরস ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড, একই কথা, ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এখানে অবলিক দিয়ে লিখে দেই, এই শেয়ার হোল্ডার ফান্ড, প্রোপ্রাইটরস ফান্ড, এটার আগেও লিখে দিছি। তারপর হচ্ছে ইকুইটি ফান্ড, এগুলো একই কথা, ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এখন প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে, ফিকশিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পদ থাকলে, ফিকশিয়াস অ্যাসেট একটাই থাকতে পারে, এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স। এই প্রিলিমিনারি এক্সপেন্স প্রাথমিক খরচ, এটাকে ফিকশিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পদ বলা হয়। এই প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে টোটাল অ্যাসেট থেকে বাদ দিয়ে দেখাইতে হবে। তো শেয়ার হোল্ডার ফান্ড আমরা আগেই বের করছি 2,30,000 টাকা। টোটাল অ্যাসেট আমাদের অঙ্ক তো দেওয়াই আছে, অ্যাসেট পাশে যোগফল টোটাল কত, 3,20,000। তাহলে টোটাল অ্যাসেট অঙ্কের মধ্যে দেওয়াই আছে 3,20,000 মাইনাস প্রিলিমিনারি এক্সপেন্স অঙ্কের মধ্যে দেওয়া আছে 10,000, এটা বাদ দিয়ে দাও টোটাল অ্যাসেট থেকে। তাহলে 2,30,000 ডিভাইডেড বাই 3,10,000, রেজাল্ট আসবে 0.74 ইস্টু কি 1। প্রোপ্রাইটারি রেশিও বের করার পরে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, মূলধন কাঠামো অনুপাত। ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও বের করার সূত্র হচ্ছে কমন শেয়ার হোল্ডার ফান্ড আর কমন শেয়ার হোল্ডার ফান্ডের পার্থক্য তোমাদের মনে আছে, কি বলছিলাম বেসিক ক্লাসে, যে শেয়ার হোল্ডার ফান্ড থেকে প্রিফারেন্স শেয়ার বাদ দিলে কমন শেয়ার হোল্ডার ফান্ড পাওয়া যায়। যে শেয়ার হোল্ডার ফান্ড বের করছি কত, 2,30,000, এখান থেকে প্রিফারেন্স শেয়ারটা বাদ দিলে কমন শেয়ার হোল্ডার ফান্ড, সাধারণ শেয়ার হোল্ডার ফান্ড পাওয়া যায়। আচ্ছা, ডিভাইডেড বাই ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ, যে সিকিউরিটিজ গুলোর উপরে ফিক্সড কস্ট দিতে হয়, ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ, যে সিকিউরিটিজ গুলোর উপরে প্রতিষ্ঠানকে ফিক্সড কস্ট দিতে হয়। তবে তোমাদের সূত্রে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ আমি লিখি নাই, সূত্রে লিখছিলাম প্রিফারেন্স শেয়ার প্লাস ডেপ্ট। তোমরা এভাবেও লিখতে পারো, প্রিফারেন্স শেয়ার যোগ ডেপ্ট। বুঝতে পারছো? ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ বলতে আসলে প্রিফারেন্স শেয়ার আর ডেপ্ট, এই দুইটাকেই বোঝায়। এখানে ডেপ্ট আর বন্ড একই কথা, ডেপ্ট বা বন্ড যে কোনো লং টার্ম লাইবিলিটি আর কি।
ডেপ্ট, বন্ড বা যে কোনো লং টার্ম লাইবিলিটিস হতে পারে। আচ্ছা, এরপর কমন শেয়ার হোল্ডার ফান্ড তাহলে কিভাবে পাবো? শেয়ার হোল্ডার ফান্ড থেকে প্রিফারেন্স শেয়ারটা বাদ দিব। এটা এখানে রেড কালিতে না লিখে তো এখানেই লিখতে পারতাম, যেহেতু সূত্রের জন্য আরেকটা লাইন লাগলো। আচ্ছা, সমস্যা নাই, মানি বসাই দিই, এটা বড় লিখতে গেলে কষ্ট হয়ে যাবে। প্রিফারেন্স শেয়ার হচ্ছে তোমার 50,000 আর ডেপ্ট দেওয়া আছে হচ্ছে 50,000। প্রিফারেন্স শেয়ার 50,000, ডেপ্ট হচ্ছে 50,000। তোমরা কি করতে পারতা, কি করবা তোমরা? করতে পারতা না তো করবা। এই প্রিফারেন্স শেয়ার প্লাস ডেপ্ট এখানে না লিখে সূত্র এইভাবে লিখবা, কমন শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড বাই ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ। এরপরে সূত্রের জন্য আর একটা লাইন হবে, কমন শেয়ার হোল্ডার ফান্ড কিভাবে আসবে? শেয়ার হোল্ডার ফান্ড মাইনাস প্রিফারেন্স শেয়ার, আর ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ এর জায়গায় লিখবা প্রিফারেন্স শেয়ার প্লাস ডেপ্ট, এরপরে মান বসাবা। শেয়ার হোল্ডার ফান্ড আমরা বের করছি এর আগে 2,30,000 টাকা, আর এখান থেকে মাইনাস হবে প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স শেয়ার অঙ্কের মধ্যে দেওয়া আছে হচ্ছে 50,000 ডিভাইডেড বাই 1 লাখ, তাহলে 1,80,000 ডিভাইডেড বাই 1 লাখ, রেজাল্ট আসবে 1.8। আর অনুপাতে প্রকাশ করার জন্য ইস্টু কি, ইস্টু 1। 4টা হয়ে গেল। আমাদের লাস্ট নাম্বার হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। কি ডেপ্ট ইকুইটি রেশিও? ডেপ্ট ইকুইটি রেশিও বের করার সূত্র হচ্ছে, আমরা এটা আসলে শর্টকাটে শিখছি তাই না? সূত্রের মাঝখানে এখানে হাইফেন আছে, সূত্রের মাঝখানে হাইফেন থাকলে সূত্রের প্রথম অংশ উপরে বসবে, পরের অংশ নিচে বসবে, তাহলে ডেপ্ট উপরে বসবে আর পরের অংশ ইকুইটি নিচে বসবে। আসলে ইকুইটি ফান্ড বলতে এখানে শেয়ার হোল্ডার ফান্ডকেই বোঝায়। এখানে অবলিক দিয়ে লেখা লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। পরীক্ষার খাতায়ও তোমাদের অবলিক দিয়ে শেয়ার হোল্ডার ফান্ড লেখা লাগবে না। আসলে শেয়ার হোল্ডার ফান্ডের যে মানটা বের করছো এটাই ইকুইটি ফান্ডের মান। শেয়ার হোল্ডার ফান্ড, প্রোপাইটার্স ফান্ড, ইকুইটি ফান্ড এগুলো একই কথা। আচ্ছা, এখন উপরে ডেপ্ট, যেহেতু মাঝখানে হাইফেন আছে, সূত্রের প্রথম অংশ ডেপ্ট উপরে বসছে, পরের অংশ ইকুইটি নিচে বসছে। আচ্ছা, এবার এখানে ডেপ্ট বলতে কি বোঝাচ্ছে? এখানে ডেপ্ট বলতে তোমার লং টার্ম লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, যেমন লং টার্ম লাইবিলিটিস একটা ডেপ্টই আছে অঙ্কের মধ্যে, এটা লং টার্ম লাইবিলিটিস প্লাস কুইক লাইবিলিটিস কে বোঝাচ্ছে। কুইক লাইবিলিটিস বলতে ব্যাংক ওভারড্রাফট ছাড়া অন্যান্য কারেন্ট লাইবিলিটি গুলা বসবে। বুঝতে পারছো? কুইক লাইবিলিটির মধ্যে তো ব্যাংক ওভারড্রাফটটা আসে না, এই জন্য কুইক লাইবিলিটি লিখলাম। এখন যদি এরকম লিখতাম যে কারেন্ট লাইবিলিটি, তারপর বলে দিতাম যে ব্যাংক ওভারড্রাফট ছাড়া অন্যান্য কারেন্ট লাইবিলিটি, আসলে ব্যাংক ওভারড্রাফট ছাড়া অন্যান্য যে কারেন্ট লাইবিলিটি গুলো আছে এগুলাকে কুইক লাইবিলিটি বলা হয়, এই জন্য লিখলাম লং টার্ম লাইবিলিটিস। আসলে ডেপ্ট বলতে এখানে তোমার লং টার্ম লাইবিলিটি প্লাস কুইক লাইবিলিটি উভয়টাকেই বোঝাচ্ছে, ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ডের মান আমাদের জানা আছে,
আচ্ছা, এখানে লং টার্ম লাইবিলিটিস হচ্ছে ডেপ্ট। লং টার্ম লাইবিলিটিস হচ্ছে ডেপ্ট। এখানে ডেপ্ট হতে পারে, বন্ড হতে পারে। আর কুইক লাইবিলিটিস হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল আর এক্সপেন্স পেয়েবল। কুইক লাইবিলিটিস হচ্ছে ব্যাংক ওভারড্রাফট ছাড়া অন্যান্য যে কারেন্ট লাইবিলিটিস গুলো আছে। ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার ফান্ড, মান বসাই দিই 2,30,000। তাহলে এখানে ডেপ্ট আছে কত? ডেপ্ট আছে 50,000, অ্যাকাউন্ট পেয়েবল আছে 10,000, এক্সপেন্স পেয়েবল আছে 5,000, ডিভাইডেড বাই 2,30,000। তাহলে এখানে 65,000 ডিভাইডেড বাই 2,30,000। রেজাল্ট আসবে 0.28:1। 0.28 আর অনুপাতে প্রকাশ করার জন্য *1। এরপরে এফ হচ্ছে অ্যাসেট ইকুইটি রেশিও। এটা সূত্র কি? ওই যে সেম কনসেপ্ট, আমাদের 1 নম্বর যে শর্টকাট কাজ ছিল, যে সূত্রের মাঝখানে হাইফেন আছে। সূত্রের মাঝখানে হাইফেন থাকলে সূত্রের প্রথম অংশ উপরে বসবে এবং পরের অংশ নিচে বসবে। তাহলে এখানে অ্যাসেটটা উপরে বসবে। অ্যাসেট বলতে টোটাল অ্যাসেট। অ্যাসেটটা উপরে বসবে আর নিচে বসবে ইকুইটি বা ইকুইটি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড, একই কথা। শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি সেম জিনিস। এখন অঙ্কের মধ্যে প্রিলিমিনারি এক্সপেন্স আছে। প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে টোটাল অ্যাসেট থেকে কি করতে হয়? বাদ দিতে হয়। যেখানে টোটাল অ্যাসেট লাগবে ওই টোটাল অ্যাসেট থেকে প্রিলিমিনারি এক্সপেন্সটা বাদ দিয়ে দিবা। তাহলে আমাদের টোটাল অ্যাসেট অঙ্কে আছে 3,20,000। এখান থেকে প্রিলিমিনারি এক্সপেন্স বাদ দিবা 10,000। শেয়ার হোল্ডার ফান্ড আমরা বের করছি 2,30,000। ইকুইটি ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড একই কথা। তাহলে 3,10,000 ডিভাইডেড বাই 2,30,000, রেজাল্ট আসবে 1.35। রেশিওতে প্রকাশ করার জন্য *1। বোর্ডটা মুছে দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, লাস্ট ওয়ান। এখানেও কি সূত্রের মাঝখানে হাইফেন আছে। সূত্রের মাঝখানে এই হাইফেন থাকার কারণে সূত্রের প্রথম অংশ উপরে বসবে, পরের অংশ নিচে বসবে। তাহলে ইনভেন্টরি উপরে বসবে। দেখছো, আমাদের কিন্তু এই সূত্রগুলো মুখস্থ করতে হয়নি। এই সূত্র কি তোমাকে মুখস্থ করতে হয়েছে? না। কেন? কারণ তুমি একটা শর্টকাট মুখস্থ করছো। সূত্রের মাঝখানে হাইফেন, প্রিপজিশন বা ভাগ চিহ্ন থাকলে সূত্রের প্রথম অংশ উপরে বসে, পরের অংশ কি নিচে বসে। তাহলে ইনভেন্টরি ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল,
ওয়ার্কিং ক্যাপিটাল বলতে নেট ওয়ার্কিং ক্যাপিটালকে বোঝায়। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে মূলত নেট ওয়ার্কিং ক্যাপিটালকে বোঝায়। ইনভেন্টরির মান দেওয়া আছে অঙ্কের মধ্যে, ইনভেন্টরি 20,000 টাকা। আর ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে আসে বলো তো, মনে আছে 1 নম্বর অঙ্কে দেখাইছিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে আসে? ওয়ার্কিং ক্যাপিটাল বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল একই কথা। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল আসে। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট হচ্ছে 60,000 টাকা, কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 30,000 টাকা। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল আসবে 30,000। আমি সূত্র লিখলাম না, আশা করি মান বসানো দেখে বুঝতে পারছো। তাছাড়া আমরা 1 নম্বর অঙ্কে এটা শিখেছি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল আসে। তাহলে 20,000 ভাগ 30,000, রেজাল্ট আসবে 0.67:1। 0.67:1। 5 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা আরেকটা অঙ্ক করব। 7 নম্বর অঙ্কটা করব। সাত নম্বর অঙ্কটা আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি। যেটা এমইউতে 2023 সালে ফার্স্ট ইয়ারে আসছিল। 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি বলছে? দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এ কোম্পানি অ্যাজ অন 31st December 2010, ডিসেম্বর 2020। ডিসেম্বর 31, 2020 সালে কোম্পানির ব্যালেন্স শিটটা নিম্নোক্তরূপ। এখানে ইনভেন্টরি দেওয়া আছে 4 লক্ষ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 2 লাখ টাকা, নোট রিসিভেবল দেওয়া আছে 20,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক দেওয়া আছে 80,000 টাকা। ইনভেন্টরি মজুদ, এটা কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল বিবিধ দেনাদার, এটাও কারেন্ট অ্যাসেট। নোট রিসিভেবল প্রাপ্য বিল, এটাও কারেন্ট অ্যাসেট। ক্যাশ অ্যাট ব্যাংক, নগদ, হাতে নগদ বা নগদ জমা 80,000, এটাও কারেন্ট অ্যাসেট। এরপরে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, যন্ত্রপাতি দেওয়া আছে। যন্ত্রপাতি এটা ফিক্স অ্যাসেট। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ভূমি এবং দালান কোঠা, এইটাও ফিক্স অ্যাসেট। এরপর লাইবিলিটি সাইডে অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 20,000 টাকা, এটা কারেন্ট লাইবিলিটিস। নোটস পেয়েবল, পদও বিল দেওয়া আছে, এটাও কারেন্ট লাইবিলিটি। 12% বন্ড, 12% বন্ড, এটা বন্ড, এটা লং টার্ম লাইবিলিটিস বা এটাকে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিসও বলতে পারো। হ্যাঁ, এটাকে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিসও বলতে পারো। ওই যে ডেপ্ট আর বন্ড একই কথা আমি বলেছিলাম, বা যে কোনো লং টার্ম লাইবিলিটি। তাহলে 12% বন্ড, এটা লং টার্ম লাইবিলিটি বা এটাকে আমরা ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিস ও বলতে পারি। ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিস কেন বলা হয়? এই যে বন্ডের উপর 12% হারে সুদ দিতে হবে, এটা ফিক্সড। আবার প্রিফারেন্স শেয়ারের উপরে প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হয়, এটাও ফিক্সড। এই জন্য এই দুইটাকে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিস বলে, যেগুলোর উপর ফিক্সড খরচ হবে। ডেপ্ট বা বন্ডের উপর পার্সেন্টেজ হারে সুদ দিতে হয়, প্রিফারেন্স শেয়ারের উপর প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হয়, এই জন্য এগুলাকে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিস বলে।
এরপরে জেনারেল রিজার্ভ আছে, সাধারণ সঞ্চিতি, এটা শেয়ার হোল্ডার ফান্ড। রিটেন আর্নিং, সংরক্ষিত আয়, এটা শেয়ার হোল্ডার ফান্ড। কমন স্টক এটাও শেয়ার হোল্ডার ফান্ড, সাধারণ শেয়ার। অঙ্কের মধ্যে প্রিফারেন্স শেয়ার নাই, না থাকলেও সমস্যা নাই। রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট দ্য ফলোইং রেশিও, নিচে রেশিও গুলো বের করো। কারেন্ট রেশিও, চলতি অনুপাত, কুইক রেশিও, তড়িৎ অনুপাত, ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল, মজুদ কার্যকরী মূলধন অনুপাত, ডেপ্ট ইকুইটি রেশিও, ঋণ মালিকানা অনুপাত, প্রপার্টিরি রেশিও, মালিকানা অনুপাত, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, মূলধন গিয়ারিং অনুপাত, কারেন্ট অ্যাসেট টু ফিক্সড অ্যাসেট রেশিও। আর কি অনেকগুলো রিকোয়ারমেন্ট, 7টা রিকোয়ারমেন্ট। তো আমরা শুরুতে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি এবং হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড কত টাকা এটা বের করে নেই। হ্যাঁ, প্রবলেম কত? এটা প্রবলেম 6 না 7। অঙ্কগুলো করতে তো সময় লাগে, দেখতে ছোট কিন্তু অনেক সময় লাগে। Here কারেন্ট অ্যাসেট কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে? ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ক্যাশ। ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ক্যাশ। সরি, ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ইনভেন্টরি দেওয়া আছে 4 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল বিবিধ দেনাদার 2 লাখ, নোট রিসিভেবল প্রাপ্য বিল 20,000, ক্যাশ হাতে নগদ দেওয়া আছে 80,000। তাহলে এখানে কারেন্ট অ্যাসেট আসবে কত টাকা? কারেন্ট অ্যাসেট আসবে হচ্ছে 7 লক্ষ টাকা। এরপরে কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস অঙ্কের মধ্যে দেওয়া আছে 2টা, অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে হচ্ছে 2 লাখ টাকা, আর নোটস পেয়েবল আছে 1 লাখ টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটিস আছে 3 লক্ষ টাকা। এরপরে কমন শেয়ার হোল্ডার ফান্ড বা ইকুইটি ফান্ড বা প্রোপাইটার্স ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড দেওয়া আছে, জেনারেল রিজার্ভ দেওয়া আছে, রিটেন আর্নিং দেওয়া আছে। জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিং, কমন স্টক। জেনারেল রিজার্ভ 80,000, রিটেন আর্নিং 60,000, কমন স্টক 4 লাখ। তো 4,80,000 আর 60, 5,40,000। আমাদের প্রয়োজনীয় ওয়ার্কিংস গুলা আমরা শুরুতেই করে নিলাম, এরপর শুধু আমরা মান বসাইতে পারবো। হ্যাঁ, বোর্ডটাকে মুছে দিতে হবে, বোর্ডটা মুছে দিই।
রিকোয়ারমেন্ট এ, কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট কত বের করলাম? কারেন্ট অ্যাসেট বের করলাম হচ্ছে 7 লাখ। আর কারেন্ট লাইবিলিটিস বের করলাম কত? কারেন্ট লাইবিলিটিস বের করলাম 3 লাখ। রেশিও আসবে 2.33, রেজাল্ট আসবে 2.33। আর রেশিওতে প্রকাশ করার জন্য is/1। এরপরে বি নাম্বার হচ্ছে কুইক রেশিও। কুইক রেশিও, লিকুইড রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও একই কথা। যেহেতু কুইক বলছে তাই আমরা কুইক অ্যাসিড বলবো। লিকুইড বললে লিকুইড অ্যাসিড বলতাম, এখন কুইক বলছে কুইক অ্যাসিড বলবো। কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লাইবিলিটিস। কুইক অ্যাসেট, এখানে আমরা কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্স বাদ দিব। আর কারেন্ট অ্যাসেট থেকে কুইক লাইবিলিটি কিভাবে পাবো? কারেন্ট অ্যাসেট থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করব। তাহলে এখানে আমাদের অঙ্কে কারেন্ট অ্যাসেট আছে 7 লক্ষ টাকা। ইনভেন্টরি দেওয়া আছে 4 লাখ। আর প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ, প্রিপেড এক্সপেন্স দেওয়া নাই, প্রিপেড এক্সপেন্স 0। এটা কারেন্ট অ্যাসেট না, কারেন্ট লাইবিলিটিস হবে। আর অঙ্কে কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে কত? কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে 3 লাখ মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট অঙ্কের মধ্যে নাই, তাহলে 0। তাহলে এখানে 3 লাখ ডিভাইডেড বাই 3 লাখ, রেজাল্ট আসবে 1। রেজাল্ট আসবে 1। রেশিওতে প্রকাশ করার জন্য is/1। এ বি হয়ে গেল। এক মিনিট। আমাদের 3 নম্বর রেশিও হচ্ছে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। এটা আমরা একটু আগে বের করলাম, তাই না? ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। সূত্রের মাঝখানে প্রিপোজিশন টু আছে। সূত্রের মাঝখানে প্রিপোজিশন টু আছে, তাহলে সূত্রের প্রথম অংশ ইনভেন্টরি উপরে বসবে। সূত্রের প্রথম অংশ ইনভেন্টরি উপরে বসবে আর ওয়ার্কিং ক্যাপিটাল নিচে বসবে। সরি, আচ্ছা, ইনভেন্টরির মান অঙ্কে দেওয়া আছে 4 লাখ। আর ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বের করব কিভাবে? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল আসবে। কারেন্ট অ্যাসেট হচ্ছে, এটা লিখে দেখাইতে পারো বা সরাসরি মানি বসাই দিই, তুমি লিখে দেখাও, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে 4 লাখ ডিভাইডেড বাই
4 লাখ। এখানে রেজাল্ট আসবে 1, আর রেশিওতে প্রকাশ করার জন্য is/1। আমাদের 4 নম্বর রেশিও হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। সূত্রের মাঝখানে হাইফেন আছে, তাহলে সূত্রের প্রথম অংশ ডেপ্ট উপরে বসবে, আর পরের অংশ ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড, একই কথা, নিচে বসবে। আচ্ছা, এখানে ডেপ্ট বলতে আমরা কি বুঝি? ডেপ্ট বলতে আমাদের লং টার্ম লাইবিলিটি এবং কুইক লাইবিলিটি যেগুলো আছে সেগুলোকে বুঝি। আমি এর আগের অঙ্কে লিখে দিছিলাম, ডেপ্ট বলতে লং টার্ম লাইবিলিটি যোগ কুইক লাইবিলিটি। তো লং টার্ম লাইবিলিটি বলতে একটাই আছে, 12% বন্ড। সরাসরি মান বসাই দিই আমি। লং টার্ম লাইবিলিটি একটাই আছে, 12% বন্ড। আর কুইক লাইবিলিটি দুইটা আছে, অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল, ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড আমরা বের করছিলাম, তাই না? শেয়ার হোল্ডার ফান্ড কয় টাকা বের করছিলাম? 5,40,000 টাকা। মান বসাই দিই। এটা সুন্দর করে প্রেজেন্ট করতে গেলে মানটা বসানো যাবে না, আবার ওই ঘুরে ফিরে শেয়ার হোল্ডার ফান্ডই লেখা লাগবে। এরপর 3 নম্বর লাইনে গিয়ে মানটা বসাবা। আসলে পড়াইতে পড়াইতে আমার আবার এত লিখতে ভাল লাগে না। এই যে এখানে শেয়ার হোল্ডার ফান্ড লেখা উচিত ছিল, লিখলে এটা সুন্দর হইতো। এটা যে ভুল তা না, লিখলে এটা সুন্দর দেখাইতো। আবার এই শেয়ার হোল্ডার ফান্ড এত বড় একটা কথা লিখবো, এই জন্য মানটা বসাই দিচ্ছি। তুমি কি করবা? এখানে শেয়ার হোল্ডার ফান্ডে লিখবা, এরপরে গিয়ে মানগুলো বসাবা। 12% বন্ড দেওয়া আছে 8,40,000। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 2 লাখ। নোটস পেয়েবল দেওয়া আছে 1 লাখ, ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার ফান্ড 5,40,000। তাহলে 8, 2, 10 আর 1, 11,40,000 ডিভাইডেড বাই 5,40,000। রেজাল্ট আসবে এখানে 2.11। রেশিওতে প্রকাশ করার জন্য is/2 কি 1। তাহলে 4টা হলো, আমাদের আরো 3টা আছে। প্রোপাইটারি রেশিও। প্রোপাইটারি রেশিও বের করার সূত্র কি? শেয়ার হোল্ডার ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। শেয়ার হোল্ডার ফান্ড বা প্রোপাইটার ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। অঙ্কের মধ্যে প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে শেয়ার হোল্ডার ফান্ড থেকেও বাদ দিতাম, টোটাল অ্যাসেট থেকেও বাদ দিতাম, যেরকমটা 5 নম্বর অঙ্কে বাদ দিয়েছিলাম। কিন্তু অঙ্কের মধ্যে প্রিলিমিনারি এক্সপেন্স নাই, এই জন্য আর বাদ দেওয়া লাগেনি আমাদের। প্রিলিমিনারি এক্সপেন্স থাকলে শেয়ার হোল্ডার ফান্ড থেকেও বাদ দিতাম, টোটাল অ্যাসেট থেকেও বাদ দিতাম। শেয়ার হোল্ডার ফান্ড আমরা আগেই বের করছি, ওয়ার্কিংসে 5,40,000। আর টোটাল অ্যাসেটের যোগফল দেওয়া আছে, টোটাল প্রশ্নে দেওয়া আছে 16,80,000। তাহলে 5,40,000 ডিভাইডেড বাই 16,80,000, রেজাল্ট আসবে 0.32। 0.32 রেশিওতে প্রকাশ করার জন্য is/1। এরপরে হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এইটা সূত্র হচ্ছে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ। ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও আর ক্যাপিটাল গিয়ারিং রেশিওর সূত্র কি ঠিক উল্টা। ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও আর ক্যাপিটাল গিয়ারিং রেশিওর সূত্র ঠিক উল্টা। উপরে বসবে ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ, ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার, কমন শেয়ার হোল্ডার ফান্ড। আচ্ছা, ফিক্সড কস্ট বিয়ারিং সিকিউরিটিজ বলতে আমাদের প্রিফারেন্স শেয়ার আর ডেপ্টকে বোঝায়। প্রিফারেন্স শেয়ার আর ডেপ্ট বা যে কোনো লং টার্ম লাইবিলিটিসকে বোঝায়। অঙ্কের মধ্যে ডেপ্ট দেওয়া নাই, লং টার্ম লাইবিলিটিস একটা আছে 12% বন্ড।
এটা বন্ড, ডেপ্ট এগুলো একই কথা, বা যে কোনো লং টার্ম লাইবিলিটি দীর্ঘমেয়াদে যায়। আর কমন শেয়ার হোল্ডার ফান্ড, অঙ্কের মধ্যে যেহেতু প্রিফারেন্স শেয়ার নাই, তাই যেটা শেয়ার হোল্ডার ফান্ড ওইটাই কমন শেয়ার হোল্ডার ফান্ড। আমরা শেয়ার হোল্ডার ফান্ড থেকে আগের অঙ্ক শিখাইছি তোমাদের, শেয়ার হোল্ডার ফান্ড থেকে প্রিফারেন্স শেয়ার মাইনাস করলে কমন শেয়ার হোল্ডার ফান্ড আসে, কিন্তু যেহেতু অঙ্কের মধ্যে প্রিফারেন্স শেয়ার নাই, তাই যেটা শেয়ার হোল্ডার ফান্ড ওইটাই কি কমন শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে মানগুলো বসা, প্রিফারেন্স শেয়ার নাই 0, বন্ড 12% বন্ড বা ডেপ্ট একই কথা 8,40,000। আর যেহেতু প্রিফারেন্স শেয়ার নাই, তাই যেটা শেয়ার হোল্ডার ফান্ড ওইটাই কমন শেয়ার হোল্ডার ফান্ড। মান বসাইতে পারো, আমরা শেয়ার হোল্ডার ফান্ড 5,40,000 মাইনাস প্রিফারেন্স শেয়ার 0, তাহলে 8,40,000 ডিভাইড বাই 5,40,000, এখানে রেজাল্ট আসবে 1.56, আর রেশিওতে প্রকাশ করার জন্য 1:1। এরপরে লাস্ট ওয়ান, কারেন্ট অ্যাসেট টু ফিক্স অ্যাসেট। শর্টে লিখি, কারেন্ট অ্যাসেট টু ফিক্স অ্যাসেট। এটা সূত্র জানো না? এটা সূত্র না জানলেও এটা শর্টকাট তুমি জানো। সূত্রের মাঝখানে পি পজিশন 2 আছে, সূত্রের মাঝখানে পি পজিশন থাকলে সূত্রের প্রথম অংশ উপরে বসবে, কারেন্ট অ্যাসেট উপরে বসবে, আর নিচে বসবে হচ্ছে ফিক্স অ্যাসেট। কারেন্ট অ্যাসেট টু ফিক্স অ্যাসেট, তাহলে কারেন্ট পি পজিশন যেহেতু 2 আছে, তাহলে প্রথম অংশ কারেন্ট অ্যাসেট উপরে বসবে, পরের অংশ ফিক্স অ্যাসেট নিচে বসবে। কারেন্ট অ্যাসেটের যোগফল আমরা বের করছিলাম, তাই না? 7 লাখ। ফিক্স অ্যাসেট অঙ্কের মধ্যে দুইটা দেওয়া আছে, মান বসাই দিতে পারো। কোন দুইটা? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিই। ফিক্স অ্যাসেট অঙ্কের মধ্যে দুইটা দেওয়া আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেওয়া আছে 7 লাখ, আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেওয়া আছে 2,80,000। তাহলে 7 লাখ ডিভাইডেড বাই 9,80,000, রেজাল্ট আসবে 0.71। আর রেশিও তো প্রকাশ করার জন্য 1:1। তাহলে 5, 7 দুইটা অঙ্ক করলাম, অঙ্কের মধ্যে অনেকগুলো সূত্র শিখলাম, অনেক নিয়ম শিখলাম। তোমরা SW করবা, 5, 7 আমি করেই দিলাম, তোমরা 5, 6, 7, 8, 5, 7 আমি করেই দিছি, তুমি 6 আর 8 নিজে করবা, মানে 5, 6, 7, 8, 5, 6, 7, 8, এই 4টা অঙ্ক SW থাকলো। আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।